প্রিয় শিক্ষার্থী, আজ আমাদের আলোচনার বিষয় কবি ভারতচন্দ্রের অন্নদামঙ্গল কাব্য যুগসন্ধির আভাস। আমরা এই লেকচারে আলোচনা করব একটা সার্বিক প্রেক্ষাপট অন্নদামঙ্গল রচনার এবং ভারতচন্দ্রের রচনাগুলির, বিদ্যাসুন্দর কাব্য ধারা যা বাংলায় অষ্টাদশ শতক এবং তার পূর্বেও চালু ছিল, এই কাব্য রচনার দেশ কাল সমাজের পরিপ্রেক্ষিত, ভারতচন্দ্রের কবি পরিচিতি, অন্নদামঙ্গল কাব্য, তার গঠন, তার বিশেষত্ব, তার বৈশিষ্ট্য, তার ভাষা, অলঙ্কার এবং শেষে কাব্য সমালোচনা। ভারতচন্দ্র রায় অষ্টাদশ শতকের একজন অত্যন্ত মার্জিত, রুচিসম্পন্ন, বিদগ্ধ, সারস্বত ব্যক্তিত্ব ছিলেন। আমরা জানি যে বাংলা সাহিত্যের মধ্যযুগের উপান্ত পর্বে এসে ভারতচন্দ্রের রচনা আমাদের আধুনিকতার ইশারাকে চিনিয়ে দেয়। রাজা কৃষ্ণচন্দ্রের সভাকবি রূপে ভারতচন্দ্রের কাব্যসৃজন ঘটেছিল এবং পরিবর্তিত সময়ের যে রুচি, পরিবর্তিত সময়ের যে রাজতোষণের প্রেক্ষাপট, এই প্রেক্ষাপটেই কিন্তু আমাদের ভারতচন্দ্রের কাব্যকে বিচার করতে হবে। মঙ্গল কাব্য ধারাকেই তিনি বেছে নিয়েছিলেন কাব্য রচনার জন্য, কিন্তু যুগসন্ধির আভাস সেখানে প্রকাশিত হয়েছিল। ফলে ভাষা যে মধ্যযুগের খোলস ছেড়ে ক্রমান্বয়ে আস্তে আস্তে বেরিয়ে আসছে, তা আধুনিকতার খোঁজে উন্মুখ হয়ে উঠছে, ভারতচন্দ্রের রচনায় তার সবচেয়ে বড় দৃষ্টান্ত। অষ্টাদশ শতক থেকে ঊনবিংশ শতকে উত্তরণের পূর্বে ভারতচন্দ্রের কাব্যভাষা ইশারা করে জনপ্রিয় আধুনিক বাংলা ভাষার প্রতি। হয়তো রবীন্দ্রনাথ এই সব ইশারাগুলির ইঙ্গিত গ্রহণ করেই বলতে পেরেছিলেন যে ভারতচন্দ্রের কবিতা হলো রাজকণ্ঠের মণিমালা। প্রথমে আমরা দেখে নেব বিদ্যাসুন্দর কাব্যধারা। এই বিদ্যাসুন্দর কাব্যধারা ভারতচন্দ্র অনুসরণ করলেও অষ্টাদশ শতকের বহু পূর্ব থেকে বাংলায় প্রচলিত ছিল এবং ভারতবর্ষেও প্রচলিত ছিল। বিদ্যাসুন্দরের কাহিনী বাংলা সাহিত্যের ইতিহাসে মধ্যযুগের যে মঙ্গল কাব্যের ধারা বিকশিত হয়েছিল, সেই ধারারই একটা পার্শ্ব রূপ হিসেবে আমরা পরিগণিত করতে পারি। বলরাম চক্রবর্তী কবিশেখরের কালিকামঙ্গল, গোবিন্দ দাসের কালিকামঙ্গল এগুলির দৃষ্টান্ত। খ্রিস্টীয় একাদশ শতকের সংস্কৃত কবি বিলহন তার চৌরপঞ্চাশিকার কাহিনীর মধ্যে আমরা বিদ্যাসুন্দরের বীজ পাই। চতুর্দশ শতকে জৈন কবি রাজশেখর সুরির লেখায় বিদ্যাসুন্দর কাহিনী লক্ষ্য করা যায়। ষোড়শ এবং সপ্তদশ শতকের বঙ্গদেশে শাহ বিরিদ খান, দ্বিজ শ্রীধর, কবিকঙ্কের সত্যনারায়ণ পাঁচালী এবং ভারতচন্দ্রের বিদ্যাসুন্দর কাহিনী আমরা খুঁজে পাই। এই সম্বলিত কাব্যগুলি বাংলা সাহিত্যের সম্পদ হয়ে আছে। বিলহনের চৌরপঞ্চাশিকা ভারতচন্দ্রের লেখা নয়, একথা প্রথম বলেছিলেন হরিমোহন সেনগুপ্ত। সম্ভবত কাশীনাথ সার্বভৌম ছিলেন এর অনুবাদক। বিলহন তার যে চৌরপঞ্চাশিকার কাহিনী, সেই কাহিনীর দিকে আমরা যদি তাকাই, তাহলে দুটি কাহিনী আমরা পাই। আমরা দেখে নিই এই কাহিনীগুলির ধারা কিরকম ছিল। কনকাদ্রির উত্তরে মহাপাঞ্চাল দেশের রাজধানী লক্ষ্মী মন্দির। সেখানে রাজা ছিলেন মদনাভিরাম, রানী মন্দারমালা। তাদের একমাত্র সন্তান সুন্দরী সঙ্গীত কলায় দক্ষ, কিন্তু লেখাপড়ায় ছিল দুর্বল। রাজা কন্যার ভালো শিক্ষক খুঁজতে লাগলেন। অবশেষে বিলহনকে পাওয়া গেল, যিনি স্বরভাষাবিজ্ঞ এবং উত্তম কবি। বিলহন কুষ্ঠরোগীকে ঘৃণা করত এবং সুন্দরী অন্ধকে। এরই ফলশ্রুতিতে ছাত্র শিক্ষকের মধ্যে যাতে ঘনিষ্ঠতা না হয়, তাই বিলহনকে জানানো হলো যে রাজকুমারীর কুষ্ঠরোগ, আর সুন্দরীকে জানানো হলো শিক্ষক অন্ধ। পর্দার আড়ালে শিক্ষক ছাত্রীর পাঠ চলতে লাগলো, কিন্তু একদিন রাজকন্যা শুনতে পেল বসন্ত পূর্ণিমার সন্ধ্যা বর্ণনা করে
শিক্ষক মহাশয় শ্লোক পাঠ করছেন। তখন রাজকন্যা বুঝল যে এই শিক্ষক গুরু অন্ধ নয়। তখনই সুন্দরী পর্দা সরিয়ে দেখল এবং অতঃপর তাদের মিলন সম্পন্ন হলো। এই এক কাহিনী। দ্বিতীয় আরেকটি কাহিনী আমরা পাই চতুর্দশ শতকের জৈন কবি সুরীর বিদ্যাসুন্দর কাহিনী হিসেবে। সেখানে আমরা কিরকম পাই? সেখানে দেখা যায় উজ্জয়িনীর এক দিগম্বর জৈন সাধু বিশাল কীর্তির শিষ্য ছিলেন মদন কীর্তি। পণ্ডিত মদন কীর্তি তর্কের তার সুখ্যাতি ছিল, অত্যন্ত পণ্ডিত ব্যক্তি ছিলেন, সকলকে তর্কে পরাজিত করে অনেক উপাধিতে তিনি ভূষিত হয়েছিলেন। তার গুরুর কথা না মেনে তিনি মনস্থির করেন তিনি এবার দক্ষিণাত্যে যাবেন এবং দক্ষিণাত্যে তর্কে বিজয় লাভ করে ফিরে আসবেন। এই বলে গুরুর নির্দেশ না মেনে তিনি দাক্ষিণাত্যে তার শিষ্য পরিকর বৃন্দকে নিয়ে গেলেন এবং কর্ণাট রাজ্যে উপস্থিত হলেন। সেখানে কুম্ভীরাজ রাজাকে তিনি কবিত্বে মুগ্ধ করলেন। এই কুম্ভীরাজ রাজার অনুগ্রহে রাজা মদন কীর্তিকে প্রাসাদে জায়গা করে দিল এবং তার পূর্বপুরুষের প্রশস্তি রচনা করতে বলল। এখানে মদন মঞ্জরীর সঙ্গে তার গোপন প্রণয় ঘটল। পারিষদবর্গের কাছে তিনি জানতে পারলেন এবং জানতে পেরে তাদের উভয়ের প্রণয় কথা জেনে রাজা ক্রুদ্ধ হলেন। রাজকন্যা জানতে পেরে ৩২ জন সখী নিয়ে মদন কীর্তিকে ছেড়ে দেওয়ার জন্য রাজার উপর চাপ সৃষ্টি করলেন এবং অতঃপর কন্যার কথা মেনে নিয়ে পরিত্রাণ পাওয়ার জন্য উভয়ের বিবাহ দিলেন। মদন কীর্তি রাজ্যের অংশও পেল এবং সংসারী হল। এই আরেকটি কাহিনী। এই দুটি কাহিনী বীজই সর্বভারতীয় ক্ষেত্রে বিদ্যাসুন্দরের ক্ষেত্রে প্রচলিত ছিল। বঙ্গের যে বিদ্যাসুন্দর কাহিনী তা এর সার্থক অনুবাদ না হলেও এই কাহিনী বীজ বাংলার যে বিদ্যাসুন্দর কাহিনী আছে তার মধ্যেও ফুটে উঠেছে। এখন আমরা দেখে নেব যে ভারতচন্দ্রের যে অন্নদামঙ্গল বা বিদ্যাসুন্দরের কাহিনী তা যে সময় লেখা হচ্ছে সেই সময়ে দেশ কাল সমাজ এবং কোন পরিস্থিতিতে এই কাব্য ভারতচন্দ্র লিখছেন, তার সামাজিক অবস্থান কি, কোন রাজসভায় লিখছেন, সেই রাজার সামাজিক অবস্থান কি, তিনি কিরকম ভাবে রাজসভা বিন্যস্ত করেছেন, সেখানে ভারতচন্দ্রের অবস্থান কিরকম। আমরা সকলেই জানি নবদ্বীপ ভারতবর্ষের নব্য ন্যায়ের একটা উৎকর্ষ কেন্দ্র হয়ে উঠেছিল মধ্যযুগে, বিশেষত চৈতন্য পরবর্তীকাল, এবং তা সংস্কৃত কাব্যচর্চা, সংস্কৃত বিদ্যাচর্চার একটা পীঠস্থানও হয়ে উঠেছিল। মহাপ্রভু চৈতন্যদেব ও বৈষ্ণব মহাজন মণ্ডলীর দর্শন এবং ভক্তির আলোচনা তার প্রাণকেন্দ্র ছিল নবদ্বীপ। অনেক গ্রন্থ, শাস্ত্রগ্রন্থ, বৈষ্ণব শাস্ত্রগ্রন্থ সেখানে রচিত হয়, লিখিত হয়, তর্ক চলে এবং সব মিলিয়ে সারা ভারতবর্ষে বিদ্যার পীঠস্থান হিসাবে নবদ্বীপ মাথা তুলে দাঁড়ায়। ১৭৮০ সাল নাগাদ আমরা দেখি উইলিয়াম হান্টারের অ্যানালস অফ রুরাল বেঙ্গলে পাওয়া যায় যে এক বাইরের ডাকাত দল সেখানে প্রায় ৫০,০০০ গৃহ লুট করছে এবং ৫০০ মানুষকে হত্যা করছে। কিন্তু এর আগেই অন্নদামঙ্গলের রচনা সম্পন্ন হয়েছে এবং কৃষ্ণচন্দ্র রাজার যে কীর্তিগুলো তা স্থাপিত হয়ে গেছে। কিন্তু এর আগে ১৭৬৫-তে কোম্পানির দেওয়ানি লাভ এবং পলাশির যুদ্ধ তার কিছু আগে পরে, এই যে সময়টা, এই সময়টা বাংলার যে সামাজিক পরিস্থিতি তাকে আমূল বদলে দিয়েছিল। একটা নবাবী আমলের শেষ পর্যায়ে এসে একটা প্রচলিত এবং চালু সংস্কৃতির উলটপূরণ ঘটছিল সেই সময়। রাজা কৃষ্ণচন্দ্র রায় জন্মগ্রহণ করেন ১৭১০ খ্রিস্টাব্দে এবং তার মৃত্যু হয় ১৭৮৩ খ্রিস্টাব্দে। পিতৃব্যকে কৌশলে পেছনে ফেলে রাজ্য অধিকার করেছিলেন তিনি। এ সময় তার অনেক ঋণ ছিল, কিন্তু শেষ অবধি দেখা যায় তিনি যখন রাজত্ব ছাড়েন তখন সেই ঋণ তো শোধ করেছেনই, তার সঙ্গে তিনি প্রচুর সম্পত্তি, সম্পদ ইত্যাদি বৃদ্ধি করে রাজ্যের সীমানাকেও বৃদ্ধি করেছেন। কথিত আছে কর প্রদান না করায় মীর কাসেমের হাতে তাকে বন্দী হতে হয়, তিনি কারাগারে নিক্ষিপ্ত হন এবং ইংরেজদের সঙ্গে তার যেহেতু সদ্ভাব ছিল সেই জন্যে তাদের বদান্যতায় তিনি ছাড়া পান। রাজা কৃষ্ণচন্দ্র বাংলাদেশে বিশেষত নদিয়ায় অনেক মন্দির, দেউল নির্মাণ করেছিলেন। এইগুলি বাংলার স্থাপত্যকলার নিদর্শন হিসাবে আজও প্রতিষ্ঠিত হয়ে আছে এবং এই সময় স্থাপত্যবিদ্যার বিশেষ উন্নতি হয়েছিল
এবং তার যে রাজানুগ্রহ এই স্থাপত্যবিদেরা অর্জন করেছিলেন, তার জন্য কৃষ্ণচন্দ্র রায় ধন্যবাদার্য। রাজা কৃষ্ণচন্দ্র রায়ের যে রাজসভা, কৃষ্ণনগরের রাজসভা, সেই রাজসভায় সে সময় বিশ্রাম খানের ওস্তাদি গানের মূর্ছনা হতো, গদাধর তর্কালঙ্কার পুরাণ পাঠ করতেন এবং ভারতচন্দ্রের কবিতা সেই সভাকে মাতিয়ে রাখত। এই একই সময়ে আমরা দেখতে পাই শান্তিপুরের ধুতি এবং কৃষ্ণনগরের পুতুলের বহির্বাণিজ্যে বিস্তার লাভ করা। অর্থাৎ এই যে মাটির পুতুল তৈরি হচ্ছে এবং তা বাইরে বাণিজ্যের জন্য যাচ্ছে, এর পেছনেও কিন্তু রাজা কৃষ্ণচন্দ্র রায়ের পরিপোষণা খুব গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছিল। ব্যক্তিগতভাবে রাজা ছিলেন বিদ্যানুরাগী, তিনি বিভিন্ন শাস্ত্রে পারঙ্গম, সংস্কৃতে তার ব্যুৎপত্তি ছিল এবং গুণীদের সম্মান ও সমাদর করতে তিনি জানতেন। এই সময় আমরা দেখতে পাই যে নদিয়ার কৃষ্ণনগরের যে রাজসভা, সেখানে একদিকে প্রাণনাথ ন্যায় পঞ্চানন, অন্যদিকে গোপাল ন্যায় লঙ্কার, রামচন্দ্র বাচস্পতি প্রমুখের সঙ্গে রাজা কৃষ্ণচন্দ্র ধর্মশাস্ত্র বিষয় নিয়ে আলোচনা করছেন, তর্ক করছেন। সেই সক্ষমতা তার ছিল, তিনি নিজে সংস্কৃত, আরবি, ফার্সি জানতেন। রামবল্লভ বিদ্যাবাগীশ, শিবরাম বাচস্পতি প্রমুখের সঙ্গে স্বরদর্শন নিয়ে তিনি তর্ক বিতর্ক করছেন। এবং রাজা কৃষ্ণচন্দ্র ছিলেন কৌতুকপ্রিয় একজন মানুষ। তার রাজসভায় তিনজন ভাঁড়ের সবিশেষ উল্লেখ প্রয়োজন, যাদের কথা পরবর্তীকালে বাংলায় জনশ্রুতিতে পরিণত হয়েছিল। তাদের একজন গোপাল ভাঁড়, অপরজন হাস্যার্ণব নামক জনৈক একজন সভাসদ, তার প্রকৃত নাম জানা যায় না, মুক্তারাম মুখোপাধ্যায়। এরা তিনজনেই কৃষ্ণচন্দ্র রায়ের রাজসভায় ভাঁড়ের ভূমিকা পালন করতেন এবং কৌতুক করতেন। সব মিলিয়ে তার রাজসভা ছিল জমজমাট এবং অনেক বিদ্যাবাগীশ লোক, পণ্ডিত লোক সেই রাজসভায় আসতেন, তাদের নিজস্ব যে চিন্তা ভাবনা সেগুলোর প্রকাশ ঘটাতেন। কবিরা কবিতা পড়তেন, বাদকরা বাদ্যযন্ত্র পরিবেশনা করত, সঙ্গীতের চর্চা ছিল, বিদ্যার চর্চা ছিল। সব মিলিয়ে রাজা কৃষ্ণচন্দ্রের সভা ছিল অত্যন্ত গুরুত্বপূর্ণ সেই সময়ের বাংলার সাংস্কৃতিক মহলে। এই পরিস্থিতির বিচার বিশ্লেষণ করে বঙ্গভাষা ও সাহিত্য গ্রন্থে দীনেশচন্দ্র সেন খুব সুন্দরভাবে এই যে পরিবর্তিত পরিস্থিতি তাকে ব্যাখ্যা করেছেন। তিনি বলছেন, বাংলার ভাষা তখন সলজ্জ গ্রাম্য সৌন্দর্য ও নিষ্কাম প্রেমের আবেগ পল্লীগ্রামে ফেলিয়া আসিয়াছে। রাজসভাতে ইহার কামনাপূর্ণ ক্রীড়ায় দর্শকবৃন্দের চিত্তে উত্তপ্ত মদিরার উল্লাস প্রবাহিত হয় এবং নীল ও নিচলের অসংযত বিক্ষেপে নানা আভরণের জ্যোতি ফুটিয়া ওঠে। তিনি আরো বলছেন, বঙ্গ সাহিত্যে সৌন্দর্যের আদর্শের খর্বতার সঙ্গে করুণ প্রভৃতি রসের ধারা স্তিমিত হইয়া পড়িল। কবিগণ এখন বুদ্ধিসাগর মন্থন করিয়া রূপবর্ণনার উৎপত্তি করেন। যিনি কল্পনার কুহক সৃষ্টি করিতে যত পটু, তিনি তত প্রশংসনীয়। এই কথাগুলি থেকে বোঝা যায় যে একটা পরিবর্তিত সময়ের মধ্যে দিয়ে অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে বাংলা চলেছিল এবং এই পরিবর্তিত সময়ে পুরনো কাব্যধারা আস্তে আস্তে পরিবর্তিত হয়ে আসছে, অথবা তার মধ্যে নতুনের একটা ইঙ্গিত ইশারা ফুটে উঠছে। সমাজও পরিবর্তিত হচ্ছে, কিন্তু সেই সমাজে বৈপ্লবিক পরিবর্তন সাধন করার মতন অবস্থা নেই, যা উপনিবেশের কালে ঘটবে। কিন্তু তার পূর্ব প্রস্তুতি এই সময়কালে চলছে। রুচির দিক থেকে, সমাজ রুচির দিক থেকে, ব্যক্তি রুচির দিক থেকে, নবাবী রুচির দিক থেকে। অসিত বন্দ্যোপাধ্যায় তার বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্ত গ্রন্থে অষ্টাদশ শতাব্দীর ভোগ সুখ কলুষিত অবক্ষয় সমাজে তার আবির্ভাবকে চিহ্নিত করেছেন। এই তিনি হচ্ছেন ভারতচন্দ্র। এবারে আমরা কবি ভারতচন্দ্রের কবি পরিচিতি সম্পর্কে সংক্ষেপে দেখে নেব। কবি ভারতচন্দ্রের জন্ম হয় 1119 বঙ্গাব্দে এবং তার মৃত্যু ঘটে 1167 বঙ্গাব্দে, অর্থাৎ 1707 খ্রিস্টাব্দে। ঈশ্বরচন্দ্র গুপ্ত কবির জীবনী সংগ্রহ করে প্রথম সংবাদ প্রভাকরে প্রকাশ করেছিলেন। তিনিই প্রথম কবি ভারতচন্দ্রের জীবনী সংগ্রহ করেন এবং সেই জীবনীর উপাদানই নানাভাবে পরবর্তীকালে ব্যবহৃত হয়েছে।
কবির পৈতৃক নিবাস দক্ষিণ রাঢ়ের ভুরসুট পরগনায়, বর্তমান হাওড়া জেলার পেড়ো গ্রামে। তারা মুখুজ্জে বামুন ছিলেন এবং জমিদার বংশীয়। কবির পিতা নরেন্দ্র নারায়ণ, মা ভবানী এবং তার পূর্বপুরুষ প্রতাপ নারায়ণ ছিলেন বিখ্যাত একজন ব্যক্তি, যার কথা আমরা পাই রামদাস আদকের ধর্মমঙ্গল কাব্যে। এই ভারতচন্দ্র অল্প বয়সে গৃহত্যাগ করে দেবানন্দপুরে রামচন্দ্র মুন্সির আশ্রয়ে সংস্কৃত ও ফার্সি শিক্ষা করেন। ঘর ছাড়ার পূর্বে 14 বছর বয়সে তিনি বিবাহ করেন মঙ্গলঘাট পরগনার তাজপুরের নিকটবর্তী সারদা নামক আচার্য কন্যাকে। মনে রাখতে হবে, এই সময় ভারতচন্দ্র নিজে গৃহে থাকছিলেন, সংস্কৃত এবং ফার্সি চর্চা করছিলেন বলে তার অগ্রজ প্রতিম যে দাদারা ছিল তারা কিন্তু তাকে ভর্ৎসনা করেছিল। তখন চালু নবাবী আমলের ভাষা ছিল ফার্সি। তার সংস্কৃত শিক্ষাকে কিন্তু এরা কেউ ভালোভাবে নেন। সম্ভবত সংস্কৃত শিক্ষার জন্য অগ্রজ ভাতৃবর্গের ভর্ৎসনাই তার গৃহত্যাগের কারণ হয়েছিল। এই সময় রামচন্দ্র মুন্সির অনুরোধ ক্রমে তিনি দুটি সত্যনারায়ণ পাঁচালী কাব্য রচনা করেন। সম্ভবত তার একটি 1134 বঙ্গাব্দে শেষ হয়। এই সূত্র সুকুমার সেন দিচ্ছেন। দেবানন্দপুরে শিক্ষা গ্রহণের পরবর্তীতে গৃহে প্রত্যাবর্তন করে তিনি বিষয়কর্মে মনোযোগী হন। ইতিমধ্যে বর্ধমানের রাজা কীর্তিচন্দ্রের দেওয়ান রাজবল্লভ ভারতচন্দ্রের পিতা নরেন্দ্র নারায়ণের ইজারা তালুক খাস করে নেন এবং এই ইজারা তালুক খাস করে নেওয়ার ফলে তা ছাড়ানোর জন্যে তাকে নাকচের কাজে তাকে বর্ধমান যেতে হয়, কিন্তু সেখানে তিনি কর্মচারীদের চক্রান্তে কারারুদ্ধ হন। এরপর তিনি নানা ছলাকলা প্রয়োগ করে অনেকের সাহায্যে কয়েদ থেকে কোনো ক্রমে পালিয়ে কটক এবং পুরীতে পৌঁছন। সেখানে বৈরাগীদের সংস্পর্শে বৈষ্ণব ভাবাপন্ন হয়ে পড়ে, ভক্ত সেজে বৃন্দাবনের পথে বেরিয়ে পড়ে। পথিমধ্যে এক আত্মীয়র সঙ্গে দেখা হলে তিনি আবার শ্বশুরবাড়ি ফিরে আসেন এবং এরপর তিনি পুনরায় গৃহত্যাগ করেন উপার্জনের আশায়। এই সময় থেকেই তার ভাগ্য পরিবর্তনের প্রকৃত সূত্রপাত। সেকালে ফরাসি গভর্নমেন্টের দেওয়ান ইন্দ্রনারায়ণ চৌধুরীর কাছে তিনি আশ্রয় লাভ করেন। এই ফরাসডাঙ্গায় থাকাকালীন নদিয়ার রাজা কৃষ্ণচন্দ্র রায়ের সুনজরে পড়েন এবং তার সুদিন ফিরে আসে। মূলাজড়ে তিনি জায়গা জমি পান গঙ্গা তীরে। সেইখানে 1167 বঙ্গাব্দে 48 বছর বয়সে তিনি দেহত্যাগ করেন। শোনা যায় তিনি বহুমূত্র রোগে আক্রান্ত হয়ে মাত্র 48 বছরে লোকান্তরিত হন। কবি ভারতচন্দ্রের সামগ্রিক রচনাগুলোর দিকে যদি আমরা তাকাই তাহলে দেখব তিনি প্রথম পর্বে দুটি সত্যনারায়ণ পাঁচালী রচনা করেন, একটি অসম্পূর্ণ চণ্ডী নাটক যেখানে তার ফার্সি জ্ঞান এবং সংস্কৃত জ্ঞান প্রকাশমান হয়েছিল। রসমঞ্জরি নামক একটি গ্রন্থের তিনি রচয়িতা। এটি মৈথিল কবি ভানুদত্ত বিরচিত রসমঞ্জরি নামক নায়ক নায়িকা লক্ষণ গ্রন্থের অনুবাদ। এছাড়া অন্নপূর্ণামঙ্গল বা অন্নদামঙ্গল এবং শেষ জীবনে রচিত তার কিছু ছোট ছোট কবিতা। এছাড়া আমরা পাই নাগাষ্টক এবং গঙ্গাষ্টক তার সংস্কৃত রচনার নিদর্শন হিসেবে। অন্নদামঙ্গল রাজা কৃষ্ণচন্দ্রের অনুরোধে লিখিত হয়েছিল। তার সমাপ্তির কাল ছিল 1752 অব্দ। অন্নদামঙ্গলের পুঁথি কিন্তু আদৌ দুর্লভ নয়। তার প্রথম পুঁথি হ্যালহেড সাহেব আবিষ্কার করেছিলেন ব্রিটিশ মিউজিয়ামে, যা রক্ষিত আছে। এই পুঁথির কাল 1183 খ্রিস্টাব্দ এবং লিপিকর আত্মারাম ঘোষ। গঙ্গাধর ভট্টাচার্য প্রথম এই অন্নদামঙ্গলের পুঁথি ছাপিয়েছিলেন 1816 সালে। এরপর বিশ্বনাথ দেবের প্রেসে ছাপা হয় অন্নদামঙ্গল গ্রন্থান্তপাতি বিদ্যাসুন্দর 1817-18 খ্রিস্টাব্দে, যা ছাপা হয়। 1245 বঙ্গাব্দে রাধামোহন সেনের টিকা টিপ্পনী সহ অন্নদামঙ্গল প্রকাশিত হয়েছিল। অন্নদামঙ্গল কাব্য রাজা কৃষ্ণচন্দ্র রায় যে অন্নপূর্ণা পূজা প্রবর্তন করেন বলে কথিত আছে, তার জন্য রচিত হয়েছিল এরকম একটি মত কথিত আছে। সুকুমার সেন লিখছেন, হয়তো এই পূজা প্রবর্তনের পূর্ব ইতিহাস হিসেবে কৃষ্ণচন্দ্র ভারতচন্দ্রকে অন্নদামঙ্গল লিখিতে অনুরোধ করিয়াছিলেন।
অন্নপূর্ণা মঙ্গল কৃষ্ণচন্দ্রের রাজায় গীত হয়েছিল এবং তার প্রথম গায়ক ছিলেন নীলমণি ডিউসাই। কাব্যে পাই, ডিউসাই নীলমণি কণ্ঠ আভরণ, এই মঙ্গলের হবে প্রথম গায়ন। কৃষ্ণচন্দ্রের বংশকর্তা ভবানন্দ মজুমদারের কীর্তি বর্ণনা উপলক্ষে কৃষ্ণনগর রাজবংশের প্রশস্তি বর্ণনা এই কাব্যের মূল উদ্দেশ্য। আমরা দেখে নিতে পারি তার কাব্যের লক্ষ্যের যে উদ্দেশ্য সে সম্পর্কে তিনি কাব্যের মধ্যেই কি বলছেন। শুনো রাজা কৃষ্ণচন্দ্র না করিহ ভয়, এই মূর্তি পূজা করো দুঃখ হবে ক্ষয়। আমার মঙ্গল গীত করহ প্রকাশ, কয়ে দিলা পদ্ধতি গীতের ইতিহাস। চৈত্র মাসে শুক্লপক্ষে অষ্টমী নিশায়, করিহ আমার পূজা বিধি ব্যবস্থায়। সভাসদ তোমার ভারতচন্দ্র রায়, মহাকবি মহাভক্ত আমার দয়ায়। তুমি তারে রায় গুণাকর নাম দিও, রচিতে আমার গীত সাদরে কহিও। আমি তারে স্বপ্নে কব তার মাতৃবেশে, অষ্টাও গীতের উপদেশ সবিশেষ। অন্নদামঙ্গল কাব্যের গঠনের দিকে তাকালে আমরা দেখতে পাবো এই কাব্যে তিনটি মূল এবং স্বতন্ত্র কাব্য কাহিনী প্রকাশিত হয়েছে। যদিও এই তিনটি স্বতন্ত্র কাহিনী ধারার মধ্যে খুব বেশি অন্তঃসম্পর্ক নেই এবং তাদের মধ্যে ক্ষীণ সংযোগ। ভারতচন্দ্রের কাব্য ৮টি পালায় বিভক্ত। আখ্যান অনুযায়ী পালা বিভাগ কিন্তু সমান সমান নয়, অর্থাৎ এক একটি কাহিনীতে এক এক রকম পালা আছে, এক এক দৈর্ঘ্যের পালা আছে। শিবায়ন ও অন্নদামঙ্গল প্রথম, দ্বিতীয় আখ্যান বিদ্যাসুন্দর কালিকামঙ্গল, তৃতীয় আখ্যান মানসিংহ অন্নপূর্ণা মঙ্গল। প্রথম উপাখ্যানে যা বর্ণিত হয়েছে সে বিষয়ে যদি আমরা দেখি তাহলে দেখতে পাবো এখানে সতীর দেহত্যাগ এবং উমারূপে জন্মলাভ, শিবের সহিত বিবাহ সংসার করা, অন্নপূর্ণা মূর্তি ধারণ করা এবং কাশী প্রতিষ্ঠা ইত্যাদি পৌরাণিক কাহিনী বর্ণিত হয়েছে এবং এই অংশটি প্রকৃত অন্নদামঙ্গল। কাশীধামে দেবীর মহিমা প্রতিষ্ঠার পর মর্তের অন্যত্র শিব পূজা প্রচারের জন্য কুবেরের অনুচর শাপগ্রস্ত হয়ে হরিহর নাম নিয়ে এক দরিদ্র ঘরে জন্মগ্রহণ করে। দেবী অনুগ্রহে হরিহর লক্ষপতি হন। শেষ জীবনে দ্বিতীয় ভার্যা গ্রহণ করলে সংসারে অশান্তি দেখা দেয়। তখন বিচলিত দেবী লক্ষ্মীর ঝাঁপি নিয়ে গাঙ্গিনী পার হয়ে আদুলিয়া গ্রামে চলে যান। সেখানে ছিলেন রাম সমাদ্দার ও তার পত্নী সীতা, এদের পুত্র ভবানন্দ মজুমদার। দেবী তার প্রতি অনুগ্রহ করতে ইচ্ছা করেন এবং এখানেই প্রথম কাহিনীর উপাখ্যানের সমাপ্তি ঘটে। দ্বিতীয় উপাখ্যানটি শুরু হয় যার সঙ্গে মূল বিদ্যাসুন্দরের কিন্তু কোনো সম্পর্ক নেই, সেই অর্থে দ্বিতীয় খণ্ডটি কিঞ্চিত অবান্তর। এখানে আখ্যান আরম্ভ হয়েছিল প্রতাপাদিত্য দমনে মানসিংহের বর্তমান আগমন সূত্রে। এ সময় ভবানন্দ কানুঙ্গ রসদ জোগাতে বর্ধমানে উপস্থিত। মানসিংহ বর্ধমান বাসকালে সুন্দরের কাটা সুরঙ্গ দেখে ভবানন্দের কাছে বিদ্যাসুন্দর কাহিনী শুনতে চান। এই বিদ্যাসুন্দর উপাখ্যানই কাব্যের দ্বিতীয় অংশ। সুন্দর বর্ধমান শহরে হীরামালিনীর ঘরে বাসা নিয়ে বিদ্যার খোঁজ করলেন। বিদ্যার কাছ থেকে উত্তর এলো। প্রথমে উভয়ের দর্শন, সুরঙ্গ পথে কন্যার গৃহে সুন্দরের উদয়, উভয়ের কৌতুকারম্ভ, বিচার, গন্ধর্ব মতে বিবাহ এবং বিহার। অতঃপর বিদ্যার গর্ভ, রানীর কন্যাকে তিরস্কার, রাজার ক্রোধ, রাজাদেশে কোটালের চোর ধরা, বিদ্যার আক্ষেপ, বন্দি সুন্দরকে দেখে নারীদের প্রতিনিন্দা, রাজার নিকট চোরের শ্লোকপাঠ। অন্যদিকে মশানে সুন্দরের কালীস্তুতি, কালীর অভয়দান, সুন্দরের কৃপায় বীরসিংহেরও দিব্য জ্ঞান লাভ এবং সর্বশেষে বিদ্যা ও সুন্দরের পুনর্মিলন ও বিদ্যাসহ সুন্দরের স্বদেশ যাত্রা। দ্বিতীয় কাহিনী বিস্তারিত উল্লেখ করলেও আবারও একথা বলতে হবে যে দ্বিতীয় খণ্ডের কাহিনী কিন্তু কিছুটা অবান্তর, কেননা বিদ্যাসুন্দর কাহিনীর সঙ্গে এই অনৈতিহাসিক বিষয়গুলির সংযোগ কি তা কিন্তু স্পষ্ট হয় না। তৃতীয় আখ্যানে বর্ণিত হয়েছে মানসিংহের যশোর আগমন, দেবীর অনুগ্রহে ভবানন্দের সাহায্যে প্রতাপাদিত্যের পরাজয়
এবং বাদশাহের অনুগ্রহ পাওয়ার উদ্দেশ্যে দিল্লি গমন। কিন্তু পথিমধ্যে প্রতাপাদিত্য দেহত্যাগ করলেন। দিল্লির বাদশাহ যখন জানলেন ভবানন্দ নামক ব্রাহ্মণের দৈব শক্তিতে এই জয় ঘটেছে, তখন তিনি অন্নপূর্ণা দেবীকে প্রচণ্ড গালাগাল করেন। সেই গালাগালের প্রতিবাদ করলে ভবানন্দকে কারাগারে নিক্ষেপ করা হয় এবং এর ফলে যে মানসিংহ তাকে নিয়ে এসেছিলেন দিল্লি পর্যন্ত, তিনি প্রচণ্ড ক্ষুব্ধ হন, হতাশ হন এবং তিনি স্থান পরিত্যাগ করেন। কিন্তু এরপর আশ্চর্যজনকভাবে দিল্লিতে মুসলমান আমির ওমরাহ এমনকি স্বয়ং বাদশাহ চরম বিপদে পড়েন এবং সেই বিপদ থেকে পরিত্রাণ পেতে বাদশাহ ভবানন্দকে প্রচুর খেলাত ও জমিদারি প্রদান করে তুষ্ট করেন। ভবানন্দ দেশে ফিরে স্ত্রী পুত্র নিয়ে সুখে থাকতে লাগলেন এবং অন্নপূর্ণা পূজার আয়োজন করলেন। পরে স্বর্গারোহণ করলেন। এই ভবানন্দের বংশধর হলেন কৃষ্ণনগরের রাজা কৃষ্ণচন্দ্র। প্রথম দুই অংশের কাহিনী ভারতচন্দ্রের নিজস্ব নয়, কিন্তু শেষের অংশ তার নিজস্ব। এই অংশ উদ্ভট, অনৈতিহাসিক এবং কাল্পনিক বিষয়পূর্ণ। এ কথা আমরা কাব্য পড়লেই বুঝতে পারি। এখন অন্নদামঙ্গল কাব্যের বৈশিষ্ট্যর দিকে যদি তাকাই, তাহলে দেখতে পাবো ভারতচন্দ্র, দৃষ্টান্ত দিয়েই আমরা দেখাতে পারবো যে ভারতচন্দ্র শব্দচয়নে এবং বিন্যাসে ছিলেন অত্যন্ত কুশলী একজন কবি। প্রথমত তিনি সংস্কৃত জানতেন, ফার্সি জানতেন, বাংলা জানতেন, হিন্দুস্তানি জানতেন। এসব শব্দভাণ্ডার থেকে ইচ্ছে মতো শব্দ ব্যবহারের সামর্থ্য তার ছিল। ফলে আদিরস এবং হাস্যরস বর্ণনায় তিনি যে কৃতিত্বের পরিচয় রেখেছেন, সেখানেও এই শব্দাবলী প্রযুক্ত হয়েছে সার্থকভাবে। মেনকার ভূমিকা, বিদ্যার অনুনয়ের ভূমিকা, এগুলির সুর কিন্তু খুব সুন্দরভাবে ফুটে উঠেছে কাব্যে। তার কাব্যের চরিত্রগুলি মধ্যে প্রাণবন্ত সজীবতার অভাব রয়েছে। এই বিষয়ে একটা কথা বলার, যে এই সময় অষ্টাদশ শতাব্দীর শেষার্ধে যখন রাজসভায় কাব্য রচিত হচ্ছে, নবাবী আমল শেষ হচ্ছে, এই সময় মানুষের চরিত্রর বদলে কৃত্রিম শব্দে তৈরি করা মানুষ কাব্যে উঠে আসছে বেশি। সবাই যেন ছাঁচে ঢালা মানুষ, মুখের কথাই তাদের কাছে বড়। মুকুন্দরামের যে চরিত্র জীবন্ত ছিল, তার সঙ্গে অন্নদামঙ্গলের চরিত্র কিন্তু মিলবে না। মুকুন্দরাম দেবতাকে মানুষ বানিয়েছিলেন, আর ভারতচন্দ্র দেবতাকে নট বানিয়ে তার কাব্য রচনা করতে নেমেছিলেন। অন্নদামঙ্গল কাব্যের ভারতচন্দ্রের আর একটি গুরুত্বপূর্ণ কৃতিত্ব তার ধোঁয়া গানগুলো। এখানে তিনি সবিশেষ কৃতিত্ব অর্জন করেছেন। যেমন পুরবর্ণনার একটা ধোঁয়া গান প্রায় মিথে পরিণত হয়েছে আজকের দিনে, ওহে বিনোদ রায় ধীরে যাও হে। এই গানে তিনি লিখছেন, নিত্য তুমি খেলো যাহা, নিত্য ভালো নহে তাহা, আমি যে খেলিতে কহি সে কথা খেলাও হে। তুমি যে চাওনি চাও, সে চাওনি কোথা পাও, ভারত যে মতি চাহে সেই মতো চাও হে। আমরা সবাই জানি এই কাব্যাংশ প্রায় প্রবচনের মাত্রায় উন্নীত হয়েছে, বহুল ব্যবহারে, বিভিন্ন ভাবে ব্যবহারে আজকের দিনেও তা আধুনিক ভাষা উপকরণ হয়ে উঠেছে। তার কাব্য ভাষার একটি দৃষ্টান্ত যদি আমরা দিই, তাহলে দেখতে পাবো যে কিভাবে তার কাব্য ভাষার ধারণা গড়ে উঠেছিল। তিনি তার কাব্যের মধ্যে বলছেন, মানসিংহ পাতশায় হইল যে বাণী, উচিত সে আরবি ফার্সি হিন্দুস্থানি, পড়িয়াছি সেই মতো বর্ণিবারে পারি, কিন্তু সে সকল লোকে বুঝিবারে ভারী, না রবে প্রসাদ গুণ না হবে রসাল, অথয়েব কহি ভাষা যাবনি মিশাল, প্রাচীন পণ্ডিতগণ গিয়াছেন কয়ে, যে হউক সে হউক ভাষা কাব্য রস লয়ে। অর্থাৎ কাব্যের রসকে তিনি গুরুত্ব দিচ্ছেন, কিন্তু এই রস মানব রস বা জীবন রস নয়, নিতান্তই আলংকারিক রস। প্রাচীন আলংকারিক যে অর্থ, অর্থাৎ প্রাচীন যে কাব্যদর্শ, সেই কাব্যদর্শের নিরিখে ভারতচন্দ্রের ভাষায় উৎকর্ষ, শব্দের মাধুর্য, রসালো ভাষা এবং সরসতা বিচার করতে হবে। এখানে কিন্তু আজকে যে কাব্যতত্ত্বে আমরা মানুষের ভাষাকে, প্রয়োজনের ভাষাকে গুরুত্ব দিয়ে সেই কাব্যাদর্শের একটা নতুন নির্মাণ ঘটিয়েছি, সেই তত্ত্ব কাঠামো বা মানদণ্ডে ভারতচন্দ্রের ভাষাকে যদি আমরা বিচার করতে যাই, তাহলে কিন্তু তা অশ্লীল আদিরসাত্মক ঠেকবে। কিন্তু তিনি বারবার বলেছেন, যে হউক সে হউক ভাষা কাব্য রসলয়। এইখানে কাব্যের রস কিভাবে ফুটে উঠেছে তা তার কাব্য থেকেই বোঝা যায়। অলংকার সচেতন ভারতচন্দ্র
যমক, শ্লেষ ইত্যাদি অলঙ্কারের ব্যবহারে ছন্দের অসাধারণত্বে বাংলা ভাষায় কবি মঞ্জরীকে ফুটিয়ে তুলেছিলেন। তিনি কৃষ্ণচন্দ্রের সভা বর্ণন প্রসঙ্গে বলছেন, নিবেদন অবধান কর অভাজন, রাজা কৃষ্ণচন্দ্রের সভার বিবরণ। চন্দ্রে সবে ১৬ কলা, হ্রাস বৃদ্ধি তার, কৃষ্ণচন্দ্র পরিপূর্ণ ৬৪ কলার। আবার তিনি শিবের দক্ষালয়ে যাত্রা, এখান থেকে যদি উদ্ধৃত করি তাহলে দেখতে পাব, মহারুদ্র রূপে মহাদেব সাজে, শুভম ভম সিংহাঘোর বাজে, লটাপট জটাজুট সংঘট্ট গঙ্গা, ছলোচ্ছল টলোট্টল কলক্কল তরঙ্গা। এই শব্দবিন্যাস থেকেই আমরা বুঝতে পারি কি অসাধারণ অনুপ্রাসকে ব্যবহার করতে পেরেছিলেন ভারতচন্দ্র, এবং রাজসভার কবি হিসেবে সার্থকনামা যে তিনি হতে পেরেছেন তা তার এই শব্দ কুশলতার জন্যে। তার কাব্যের ভাষার প্রয়োগের আরো উদাহরণ দেওয়া যায় এইভাবে, কুন্দল ও শিবনিন্দা অংশে উদ্ধৃত করি, আই আই ওই বুড়ো কি এই গৌরীর বরলো, বিয়ার বেলা এওর মাঝে হইল দিগম্বরল। বা হরিহরের বৃত্তান্ত যখন তিনি বর্ণনা করছেন, অন্নদার দাস হয়ে হরিহর নাম লয়ে বসুন্ধর ভূমিষ্ঠ হইল, দেখিয়া পুত্রের মুখ বিষ্ণুহর পায়সুখ, পদ্মিনীর আনন্দ বাড়িল। কোনো সময় অন্তানুপ্রাস, কোনো সময় ত্রিপদীর ব্যবহার, কোনো সময় যমক এবং শ্লেষ অলঙ্কার ইত্যাদির ব্যবহারে নিপুণ ভারতচন্দ্র যেন মণিমালার মতো বাকবিন্যাসে, শব্দবন্ধ বিন্যাসে কাব্যকে রাজসভার প্রকৃতই প্রতিনিধি স্থানীয় রচনা করে তুলেছেন। ভারতচন্দ্রের অনেক পংক্তি বিন্যাস আছে যা আজকের দিনেও প্রবচনে পরিণত হয়েছে। এই সবগুলি সম্ভব হয়েছে তার কারণ তার কাব্য ছিল অসম্ভব জনপ্রিয়, যে কারণে তার কাব্যের অনেক পুঁথি পাওয়া গেছে এবং অনেক পাঠ পাওয়া গেছে, খুব বেশি অমিল তাতে পাওয়া যায়নি। বিষয়বস্তুগতভাবে পুরাতনের আবর্তন লক্ষ্য করলেও ভাষার দিক থেকে আমরা কিন্তু তার কাব্যকে সম্পূর্ণ নতুনভাবে দেখতে পাই। যেমন আমরা লক্ষ্য করলে দেখতে পাবো, নগর পুড়িলে দেবালয় কি এড়ায়, বা ধরুন খুলিল মনের দ্বার না লাগে কবাট, বা আমরা দেখি মন্ত্রের সাধন কিংবা শরীর পতন, নিত যদি উচ্চ ভাষে সুবুদ্ধি উড়ায় হাসে। এই যে লাইনগুলি, এগুলি কিন্তু আজও আমরা প্রবচনের মতো ব্যবহার করে থাকি। অষ্টাদশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে লেখা, আজ থেকে এত বছর আগে লেখা লাইন আধুনিক বাঙালি মনকেও স্পর্শ করে যায়। আমরা আরো কিছু দৃষ্টান্ত উদ্ধার করে দেখাতে পারি তার কাব্য বৈশিষ্ট্যকে। যেমন একটি অংশ যা সর্বজনপাঠ্য হয়ে উঠেছে, ঈশ্বরী পাটনির অংশ। ঈশ্বরী পাটনির অংশটিতে আমরা দেখতে পাই যে ঈশ্বরী পাটনি কিন্তু আর ছাঁচে ঢালা মানুষ থাকেনি, জীবন্ত মানুষ হয়ে উঠেছে। এখানে তিনি বলছেন, অন্নপূর্ণা উতরিলা গাঙ্গিনীর তীরে, পার কর বলিয়া ডাকিল পাটনিরে, সেই ঘাটে খেয়া দেয় ঈশ্বরী পাটনি, তরায় আনিল নৌকা বামাশ্বর শুনি, ঈশ্বরীরে জিজ্ঞাসিল ঈশ্বরী পাটনি, একা দেখি কুলবধূ কে বট আপনি, ঈশ্বরীরে পরিচয় করেন ঈশ্বরী, বুঝো ঈশ্বরী আমি পরিচয় করি, বিশেষণে সবিশেষ কহিবারে পারি, জানহ স্বামীর নাম নাহি ধরে নারী, গোত্রের প্রধান পিতা মুখবংশজাত, পরম কুলীন স্বামী বন্দবংশ খ্যাত, পিতামহ দিলা মোরে অন্নপূর্ণা নাম, অনেকেই পতিতেই পতি মোর বাম, অতি বড় বৃদ্ধপতি সিদ্ধিতে নিপুণ, কোন গুণ নাই তার কপালে আগুন, কুকথায় পঞ্চমুখ কণ্ঠ ভরা বিষ, কেবল আমার সঙ্গে দ্বন্দ্ব অহর্নিশ। এই যে পংক্তিগুলো, এই পংক্তিগুলোর মধ্যে আমরা দেখতে পাই ঈশ্বরী পাটনির যে সরলতা, ঈশ্বরী পাটনিকে বাঙালি একজন নারী হিসেবে আমরা ফুটে উঠতে দেখি। আবার ভবানন্দ ভবনে যাওয়া অন্নদার এই অংশের থেকে উদ্ধার করলে আমরা দেখতে পাবো আরো সুন্দরভাবে তিনি তার লিরিক ধর্মী যে কাব্য, সেই কাব্যের প্রকাশ ঘটেছে। তিনি পার হচ্ছেন গঙ্গা, মাঝি আছে তাকে পার করতে বলছেন, এবং এখানে সেঁউতিতে পা দিচ্ছেন যেই সেঁউতি সোনার আকার ধারণ করছে।
কাব্যরূপ এরকম: সে পদ রাখিলা দেবী সেঁউতি উপরে, তার ইচ্ছা নাহি ইথে কি তপ সঞ্চারে। সেঁউতিতে পদদেবী রাখিতে রাখিতে, সেঁউতি হইল সোনা দেখিতে দেখিতে। সোনার সেঁউতি দেখি পাটনির ভয়, এ তো মেয়ে নয় দেবতা নিশ্চয়। তটে উত্তরিলা তরি তারা উত্তরিলা, পূর্বমুখে সুখে গজ গমনে চলিলা। অসাধারণ লিরিক ধর্মিতা তার কাব্যের একটা বৈশিষ্ট্য ছিল। বাক্য, শব্দবন্ধ, অলঙ্কারের ক্ষেত্রে বাংলা, ফার্সি এবং সংস্কৃত শব্দের যে ব্যবহার, সেই ব্যবহার রাজসভাতে তাক লাগিয়ে দেওয়ার মতো। ভারতচন্দ্রকে মধ্যযুগের কবি যেমন বলা যায় না, তেমনি তিনি আধুনিক যুগের কবিও নন। তার মনের গঠনে আবেগবাহুল্য নেই, বুদ্ধির প্রাখর্যই সেখানে প্রধান। ঐহিকতা, যাকে আজকে আমরা সেকুলারিজম বলি, তার চিন্তার এবং কাব্যের স্বাভাবিক গুণ। এই যে মধ্যযুগেরও নয় আধুনিক যুগেরও নয়, এমন একটা অবস্থানে অন্নদামঙ্গল কাব্যের স্রষ্টা ভারতচন্দ্র দাঁড়িয়ে আছেন তার কাব্য ভাষা নিয়ে, তা সম্ভব হয়েছে তার মধ্যে আধুনিকতার ইশারাগুলো ফুটে ওঠার ফলে। যেমন প্রথম, তিনি ধর্মবোধে ভারাক্রান্ত মানুষ ছিলেন। দেবদেবীরা মানব মানবীর মতোই তার কাছে রসিকতার উপাদান ছিল। তিনি কালিকাকে দিয়ে সুন্দরকে পরিত্রাণ করান, কিন্তু বিদ্যা ও সুন্দরের বিহারকে বৃন্দাবনী অপার্থিবতায় শোধন করানোর দায় কিন্তু তার থাকে না, এমনভাবে গোপাল হালদার বোঝাচ্ছেন। এবং এই যে বৃন্দাবনী অপার্থিবতায় বিদ্যাসুন্দরের কাহিনীকে ধুয়ে দেওয়ার যে প্রাচীন ঐতিহ্য থেকে তিনি ভেঙে বেরোচ্ছেন, এখানেই কিন্তু আধুনিকতার সূত্রপাত ঘটছে। আধুনিকতার মধ্যেও এই সেকুলারিজম, এই ঐহিকতা, এই যে মনুষ্য পদবাচ্য রসিকতা এবং মানব মানবীর ইচ্ছা সংবৃত যে আকাঙ্ক্ষাগুলো, সেগুলোর প্রকাশ, এইগুলি আধুনিকতার লক্ষণ। সেকাল এক অর্থে কৃত্রিম মানুষ সৃজন করেছিল, যা ঔপনিবেশিক আধুনিকতার পরিপ্রেক্ষিত তৈরি করবে আর কিছুদিন পরেই। নবাবী আমলের গুণ এই কৃত্রিমতা, যা ভারতচন্দ্রের কবিতার মধ্যে পূর্ণভাবে বর্তমান ছিল। রাজসভার গুণ সম্ভোগময় মানুষের জলসা, যেখানে কৃত্রিমতা স্বতঃসিদ্ধ। সুতরাং তার কাব্যের যে মানুষজন, সেই মানুষজনের মধ্যে যে অর্থে মুকুন্দরামের কাব্যে প্রাণ সঞ্চার হয়েছিল, সেই অর্থে প্রাণ সঞ্চার হয়নি। মাত্র ব্যতিক্রম বলা যায় ঈশ্বরী পাটনীকে। কিন্তু সব মিলিয়ে তার কাব্যকে রাজসভার কাগজের সুন্দর ফুলের মতন দেখায়। কয়েকটি কাব্য সমালোচনা দিয়ে আমাদের আলোচনা শেষ করি। সুকুমার সেন তার বাঙ্গালা সাহিত্যের ইতিহাসে বলছেন, ভারতচন্দ্র নিষ্ঠাবান শব্দকুশলী কবি, ছন্দের পারিপাট্যে বাক ব্যবহারের চটকে ভারতচন্দ্রের রচনা সেকালের শব্দশিল্পের উৎকৃষ্ট উদাহরণ। রবীন্দ্রনাথ বলছেন, রাজসভা কবি রায়গুণাকরের অন্নদামঙ্গল গান রাজকণ্ঠে মণিমালার মতন, যেমন তার উজ্জ্বলতা তেমনি তার কারুকার্য। এই উক্তিটি প্রায় বহুল ব্যবহৃত এবং ভারতচন্দ্র সম্পর্কে মূল্যায়নের ক্ষেত্রে এই কথাটি খুব গুরুত্বপূর্ণ। রবীন্দ্রনাথের মতন প্রতিভাও ভারতচন্দ্রকে স্বীকার করেছিলেন এবং অনুসরণও করেছিলেন। বিশেষত ছন্দের দিক থেকে ভারতচন্দ্রের পরবর্তীকালে রবীন্দ্রনাথের ছান্দসিক মন, সত্যেন্দ্রনাথের ছান্দসিক মন আমাদের রেফারেন্স হিসেবে ব্যবহার করি আমরা। প্রসাদ গুণ এবং রসালতা তার শব্দচয়নের মানদণ্ড। তার যে শব্দমালা সমগ্র বাক্যকে তা স্বাচ্ছন্দ্য দান করে, আর তার বাক্যচয় একত্রিত হয়ে সৃষ্টি করে প্রসাদ গুণ ও সরসতা। ভারতচন্দ্রের বাকবিন্যাস তাই অনুপম। গোপাল হালদার তার বাংলা সাহিত্যের রূপরেখা গ্রন্থে এই দুই যুগের মাঝখানের ভারতবর্ষকে অনাদি ভবিষ্যতের দিকে তাকিয়ে যে আধুনিকতার স্পর্শ তার মাঝামাঝি রেখে বিচার করেছেন এবং তাকে রাজসভা, নবাবী আমলের সমস্ত দোষ সম্পন্ন একজন মানুষ হিসাবে, রক্তমাংসের মানুষ হিসাবে দেখেছেন, যিনি অসম্ভব সুন্দর কবিতা লিখতেন এবং রাজসভার মণিমাণিক্যের মতন তার প্রতিভা বিচ্ছুরণ হতো হীরক দ্যুতির মতন। আরও আগ্রহীর যারা, তারা সাহিত্যের ইতিহাসের সুকুমার সেনের বাংলা সাহিত্যের ইতিহাস দেখতে পারেন। অসিত বন্দ্যোপাধ্যায়ের বাংলা সাহিত্যের সম্পূর্ণ ইতিবৃত্তে এর বিবরণ পাওয়া যাবে। গোপাল হালদারের বাংলা সাহিত্যের রূপরেখা এবং বসুমতী প্রকাশিত রায়গুণাকর ভারতচন্দ্র গ্রন্থাবলী, যেখানে প্রথম তার জীবনী প্রকাশিত হয় খুব সংক্ষেপিত,
সেখানে মূল কাব্যটি পাওয়া যাবে। দীনেশচন্দ্র সেনের বঙ্গভাষা ও সাহিত্যে সেই সময়কার রুচি পরিবর্তন এবং তার নিরিখে ভারতচন্দ্রকে কাব্য হিসেবে পড়ার যে অভিপ্সা বাঙালির, তাকে প্রকাশমান হতে দেখব।